কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা ৩ নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা আনুমানিক খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে ১৫০০ অব্দ এই অধ্যায়টি আলোচনা করব। এখানে দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে, এক মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা। আমরা ক্লাসটাকে ৩ ভাগে ভাগ করব। এক, প্রথমে পুরো বিষয়টা ছোট করে আলোচনা করব, তারপরে বিষয়বস্তুতে যাব, তারপরে রিভিশনে যাব। এই আমাদের ৩টে ভাগ। পুরো অধ্যায়টা থেকে আমরা যেগুলো পড়ব সেই ছোট্ট করে কিছু প্রশ্ন আমরা একটু আলোচনা করে নিই। প্রশ্ন বলতে পারো, টপিক বলতে পারো, কোনো অসুবিধে নেই সেগুলোতে। সভ্যতার নানা দিক, তাম্র পাথরের যুগ, তারপরে মেহেরগড় সভ্যতার আবিষ্কার, তার প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, মেহেরগড়ের সমাধি, তারপরে হরপ্পা সভ্যতার আবিষ্কার, হরপ্পা সভ্যতার বিস্তার, হরপ্পা সভ্যতা যে প্রথম নগরায়ন ও তার নগর পরিকল্পনা, তারপরে সিটাডেল কি, মহেঞ্জোদাড়োর স্নানাগার, হরপ্পা সভ্যতার শস্যাগার, হরপ্পার প্রয়োগ প্রণালী, হরপ্পার শাসক মূর্তি, লাল কালো মাটির পাত্র, হরপ্পার সিলমোহর, বন্দরনগর হিসেবে লোথাল, হরপ্পার ধর্মীয় বিশ্বাস, হরপ্পার লিপি, হরপ্পার ধ্বংসের কারণ। মোটামুটি এই কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা এবার আলোচনায় চলে আসি। প্রথমেই বলা ভালো, কোনো সভ্যতা একদিন বা রাতারাতি গড়ে ওঠে না। সেটা গড়ে উঠতে কিছুটা সময় লাগে। একটা সভ্যতা আস্তে আস্তে বিস্তার লাভ করে, তারপরে সেটা তার চূড়ান্ত রূপ নেয়, মানে খুব উন্নত পর্যায়ে যায়, তারপরে আবার ধ্বংস হয়। আমাদের এখানে দুটো সভ্যতা, মেহেরগড় সভ্যতা, তারপরে হরপ্পা সভ্যতা। কিন্তু আমাদের মজার বিষয় হলো যে প্রথম হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল, তারপরে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়, সেটা আমরা পরে পড়ব। হরপ্পা সভ্যতারই ডেভেলপ ভার্সান বা আধুনিক ভার্সানটা হলো আমরা হরপ্পা সভ্যতা। এবার আগেও বলেছি যে মেহেরগড় কেন, কোনো সভ্যতাই একদিন বা রাতারাতি গড়ে ওঠে না। সেটা গড়ে উঠতে তার পেছনে অনেক দিন লাগে। আমাদের ভারতীয় উপমহাদেশেও তাই। এখানে আরেকটু আলোচনা করে নেওয়া ভালো, উপমহাদেশ বলতে কি বোঝায়। আমাদের দেশ ভারতবর্ষ এবং তার আশেপাশের যে দেশ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই পুরোটা নিয়ে ভারতীয় উপমহাদেশ। ঠিক আছে, তার ইতিহাস আমরা জানব। কারণ মেহেরগড় সভ্যতাটা আমরা পাবো বর্তমানের পাকিস্তানে অবস্থিত বেলুচিস্তানের কাছে। আমরা হরপ্পা সভ্যতারও অনেক সাইট পাবো, যেটা পাকিস্তান, আফগানিস্তান রয়েছে। এবার তাহলে আমরা মেহেরগড়ে চলে আসি। মেহেরগড় কোথায় রয়েছে? পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় রয়েছে এবং মেহেরগড় বোলান গিরিপথ থেকে অবস্থিত, গিরিপথের খানিক দূরে অবস্থিত। ঠিক আছে, এটা আবিষ্কার হয় 1974 খ্রিস্টাব্দে। ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করে। তাকে এ ব্যাপারে সাহায্য করে রিচার্ড মেডো। তাহলে কি বললাম, 1947 খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কার হচ্ছে। আবার এদিকে দেখো হরপ্পা আবিষ্কার হয়ে যাচ্ছে তার আগে 1920-21 সালে, সেটা আমরা পরে পড়ব। তাই বললাম যে আগে হরপ্পা আবিষ্কার হয়েছে, তারপরে মেহেরগড়। কিন্তু যদি আমরা সময়কাল দেখি তাহলে আগে মেহেরগড়, তারপরে হরপ্পা সভ্যতা। মেহেরগড় সভ্যতার 3টে পর্ব রয়েছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। তোমরা এই বইয়ের পাতাটা খোলো, তাহলেই বুঝতে পারবে। আমরা এবার একটা পর্ব ধরবো, তার সময়কালটা দেখব, আর কি কি সেখানে ছিল সেটা আমরা দেখে নেব। দেখো, 7000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রথম পর্ব। এই সময় মানুষ কি করছে, দেখো গম যব ফলাতে শুরু করেছে। ছাগল, ভেড়া, কুজোয়ালা, ষাঁড় প্রভৃতি গৃহপালিত পশু তারা কি করতে শুরু করেছে, পালন করতে শুরু করেছে। পাথরের তৈরি জাঁতা, শস্য পেশার যন্ত্র, মানে সেগুলো মেহেরগড়ে পাওয়া যাচ্ছে। আর এই সময় উল্লেখযোগ্য কি, মাটির বাড়িগুলি রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি ছিল। তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারছি,
যে তখনও কিন্তু মেহেরগড় সভ্যতার মানুষেরা আগুনে পোড়ানো ইট ব্যবহার করতে জানতো না। এখানে বলেছে যে বড় বড় গোটা কয়েক ইমারত পাওয়া গেছে, সেগুলো থেকে কি পাওয়া যাচ্ছে? মনে করা হচ্ছে যেখানে শস্য মজুদ থাকতো। এবার দ্বিতীয় পর্ব, পর্ব 2 চলে আসি। সময়কালটা তোমরা ছোট ছোট করে খাতায় লিখে নেবে, তাহলে পড়তে তোমাদের খুব সুবিধা হবে, রিভিশন করতেও সুবিধা হবে। 5000 থেকে 4000 অব্দ পর্যন্ত দ্বিতীয় পর্ব। এই সময় কৃষিকাজ করছে, তার সাথে সাথে কি কার্পাস, এইটাই হলো এই পর্বে কার্পাস চাষের প্রমাণ পাওয়া যায়। এখনও অবধি পৃথিবীতে সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা এই মেহেরগড়েই পাওয়া গেছে। এই সময় কুমোরের তখনও কুমোরের চাকার ব্যবহার শুরু হয়নি। এই পর্বের একেবারে শেষের দিকে কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র দেখা যায়। তাহলে কি প্রথম মেহেরগড়ের প্রথম পর্বে কিন্তু মাটির পাত্র চাকা দিয়ে তৈরি করা হতো না, মানে চাকার সাহায্য নিয়ে। এই দ্বিতীয় পর্বের শেষের দিকে এটা হচ্ছে আর কি। শাঁখ ও পাথরের তৈরি অনেক কিছু জিনিসপত্র এই দ্বিতীয় পর্বে পাওয়া গেছে। এবার তাহলে তৃতীয় পর্বে আসি। আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অবধি মেহেরগড়ের তৃতীয় পর্যায়ে। একটু পড়লে, রিডিং পড়লে বুঝতে পারবে। এই সময় নানা রকম গম, যব চাষ হতো। কুমোরের চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। তাহলে দ্বিতীয় পর্বে যেটা শুরু হয়েছিল, তৃতীয় পর্বে সেটা আরও বেশি করে বিস্তার লাভ করেছিল। তারপরে কী হচ্ছে, পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেইগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে 1 রং, 2 রং এবং বহু রঙা মাটির পাত্র পাওয়া গেছে। তাহলে 1, 2, 3 পর্ব আমরা বুঝতে পারছি। তাহলে এরপরে আমরা চলে আসি। এবার মেহেরগড়ের সমাধিটা একটু ভালো করে পড়বে, এটা উল্লেখযোগ্য। কি, মানুষ মারা যাওয়ার পর তাদের যে সমাধি দেওয়া হতো, কীভাবে দেওয়া হতো? সমাধিগুলি সোজাসুজি শুইয়ে বা কাত করে শুইয়ে রাখা হতো। তার কিছু মৃতদেহের সঙ্গে সাপ, পাথরের গয়না এবং কিছু গৃহপালিত পশুকেও ওখানে দিয়ে মৃতদেহের পাশে দিয়ে কবর দেওয়া হতো। আর কবর দেওয়া কীরকম হতো? লাল কাপড়ে জড়ানো ও লাল রং মাখিয়ে কবর দেওয়া হতো। এই দেখো, এইটা দেখলে বুঝতে পারবে আমাদের উত্তর পশ্চিম দিকে ভারতের মেহেরগড় অবস্থান করছে। তাহলে এবার আমরা চলে আসি হরপ্পা সভ্যতার কথায়। প্রথমে এই প্রশ্ন আসবে, এই সভ্যতার নাম হরপ্পা এলো কেন, বা অন্য কোনো কিছু হলো না কেন? কারণ এই সভ্যতা যখন আবিষ্কার হয়, তার প্রথম কেন্দ্র হিসেবে হরপ্পা, বা প্রথম কেন্দ্র হরপ্পা, যেখানে খোঁড়াখুঁড়ি শুরু হয় এবং এই সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি, তাই এই সভ্যতার নাম হরপ্পা সভ্যতা। এই সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলা হয়, কারণ সিন্ধু নদীর 2 তীরে এই সভ্যতার অনেকগুলি কেন্দ্র আবিষ্কার হয়েছে, তাই এর নাম সিন্ধু সভ্যতাও। এবার চলে আসি 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো, এই 2টি কেন্দ্রের আবিষ্কার হয় এবং তারপরে আমরা জানতে পারি যে আমাদের এই উপমহাদেশে এত বড় একটা প্রাচীন সভ্যতা ছিল। এবার এই প্রাচীন সভ্যতার উৎখনন, প্রাচীন সভ্যতার খনন কার্য একদিনে হয়নি, অনেকগুলো স্টেজে এগুলো হয়েছে এবং সেটা প্রায় অনেক বছর ধরে এরকম হয়েছে। তারই একটা ছোট্ট তোমাদের এখানে টুকরো কথায় দেওয়া আছে, দেখো, হরপ্পা আবিষ্কারের কথা। এবার আমরা একটু এইটা জেনে নেবো, তারপরে আমরা এগোবো আমাদের পরবর্তী অংশে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? সময়কালটা 1826 খ্রিস্টাব্দে। চার্লস ম্যাসন, উনি এখানে কিছু ঘোরাঘুরি করেন। ওনার ধারণা ছিল যেই আলেকজান্ডার পুরুর যে যুদ্ধ হয়েছিল সেটা মনে হয় এই অঞ্চলে হয়েছিল। তারপরে দেখো 1850 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম বলে একজন ব্যক্তি, যিনি উনি খুব বুদ্ধ ধর্ম নিয়ে জানতে চেয়েছিলেন ভারতে কোথায় কোথায় বুদ্ধ ধর্মের মঠ, বুদ্ধ ধর্মের আরও ছিল, সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে করতে উনি এই সময় 1850 খ্রিস্টাব্দে এইখানে কিছু খোঁড়াখুঁড়ি করেন, কিছু প্রত্নবস্তু পান, কিন্তু উনি তখনও এটার এত গুরুত্ব বুঝতে পারেন। তারপরে চলে আসেন 1872 খ্রিস্টাব্দে। এই সময় এই অঞ্চল দিয়ে রেলপথ পাতা হচ্ছিল, তখন এই হরপ্পার কিছু ইট সেই রেল লাইনের কাজের জন্য ব্যবহার করা হয়। তখন উনি আরেকবার গিয়ে সেখানে কিছু খোঁজাখুঁড়ি করেন, সেখানেও হয়তো কিছু তখন প্রত্নবস্তু বা জিনিসপত্র পেয়েছিলেন, কিন্তু তখনও এই হরপ্পার এত গুরুত্ব উনি বুঝতে পারেননি। তারপরে
20 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পায় এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার পরের বছর মহেঞ্জোদারোতে খোঁড়াখুঁড়ি শুরু করেন। তারপরে 1924 খ্রিস্টাব্দে জন মার্শাল এই দুটো সাইট হরপ্পা আর মহেঞ্জোদারো, এই দুটো কেন্দ্র, সাইট বা কেন্দ্র যা বলবে, এই দুটো নিয়ে একটু লেখালেখি করেন। তারপরে এটা জনসমক্ষে আসে এবং পরবর্তীকালে এ নিয়ে অনেক খনন কার্য এখনও চলছে। খনন কার্য সেই থেকে আমরা নতুন নতুন প্রত্নবস্তু পাচ্ছি এবং এই হরপ্পা সভ্যতার ইতিহাস আমরা নতুন নতুন করে জানতে চাচ্ছি বা জানতে পারছি। এবার চলে আসো হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা। এটা আমরা আগে পড়েছি, প্রায় ইতিহাস, প্রাক ইতিহাস এই নিয়ে। কারণ এটাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হচ্ছে কারণ এখানে লিখিত উপাদান আছে, আমরা সেটা পাঠোদ্ধার করতে পারিনি, তাই এই হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলি। আর এই সভ্যতার আরেকটা নামও বলে আমরা বলতে পারি বা আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হলো তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। কারণ এই সময়ের মানুষরা তখনও লোহার ব্যবহার জানতো না, তামা এবং ব্রোঞ্জের ব্যবহার করতো, তাই এই সভ্যতার নাম তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতা মূলত দেখো 3000 থেকে 1500 অব্দ পর্যন্ত সময়কাল ধরা হয়। কিন্তু এর একটা তো সভ্যতা আমি আগেও বলেছি যে একদিনে গড়ে ওঠে না, সেটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সেটা কি হয়, ছোট থেকে উন্নততর অংশে যায়, আবার ডিক্লাইন হয়, মানে আবার ধ্বংস হয়, মানে ছোট থেকে উঠছে, বড় হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে। সেই 2600 থেকে দেখো 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হরপ্পা সভ্যতার উন্নতিকাল বা আর অনেক উন্নত শিখরে পৌঁছেছিল এই সময়কালের মধ্যে, সেটা ইতিহাসটা ব্যাখ্যা করছেন। এরপর আমরা পরের পেজে চলে আসি। এই দেখো, এই একটা ছবি যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হরপ্পার অবস্থানটা কোথায়। আমাদের ভারতের উত্তর পশ্চিম অংশে এর অবস্থান। ওপরে দেখো আমি চারদিকে চারটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, মানে এটা এদিকটাকে উত্তর বলা হয়, এটাকে উত্তর বলা হয়, নিচের দিকটাকে দক্ষিণ বলা হয়, এইটাকে পূর্ব বলা হয়, এটাকে পশ্চিম দিক বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারবে। আমি একটু রিডিং পড়ি তোমাদের যেটুকু যেটুকু রয়েছে, তাহলে তোমরা আগে ম্যাপটা ভালো করে দেখে নাও। ম্যাপটা দেখে নিলে তারপরে আমরা যাচ্ছি একটু আলোচনাতে। জম্বুর মান্ডা ভারতীয় উপমহাদেশের উত্তর সীমা, তারপরেও রয়েছে উত্তরে আফগানিস্তানে এই হরপ্পা সভ্যতার প্রত্নক্ষেত্র পাওয়া গেছে। আর দক্ষিণ দিকে কি গুজরাট এবং কচ্ছ অঞ্চল, আমরা যদি আরও দক্ষিণে যাই মহারাষ্ট্রের দৈমাবাদেও এর কিছু নিদর্শন আমরা পেয়েছি। পশ্চিম দিকে পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং পূর্ব দিকে হরপ্পার সাইড হলো আলমগীরপুর। তাহলে আমি আরেকবার বলে নিই, জম্বুর মান্ডা, সেখান থেকে আরও দক্ষিণে গেলে আমরা আফগানিস্তানেও হরপ্পা সভ্যতার সাইট পাচ্ছি। দক্ষিণে গুজরাট কচ্ছ অঞ্চল, সেই অঞ্চল থেকে আরও দক্ষিণে গেলে দৈমাবাদ মহারাষ্ট্রেও এর নিদর্শন পাচ্ছি। পশ্চিমের দিকে আমরা বেলুচিস্তান, বর্তমানে পাকিস্তানে অবস্থিত, পূর্বের দিকে আলমগীর পর্যন্ত, যেটা দিল্লির পূর্ব দিকে অবস্থিত, দিল্লি শহরের পূর্ব দিকে অবস্থিত। এই হলো হরপ্পার বিস্তার। এবার আমরা পরের পেজে আসি, তাহলে একবার দেখে নাও ভালো করে। এবার বলছে নগর পরিকল্পনা। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতেই প্রথম নগর বা শহর গড়ে উঠেছিল, তাই এই সভ্যতাকে আমরা প্রথম নগরায়ন বলি। কেন প্রথম নগরায়ন বলা হয় এই সভ্যতাটাকে? বোঝা গেল যে এই সভ্যতাতেই ভারতীয় উপমহাদেশে প্রথম শহরের পত্তন হচ্ছে বা শহর তৈরি হয়েছিল, তাই এটাকে আমরা প্রথম নগরায়ন বলি। এবার আমরা হরপ্পার এই কেন্দ্রগুলো দেখি, এই কেন্দ্রগুলো আমরা এবার জেনে নিই কোন কোন কেন্দ্রে হরপ্পার নিদর্শন পাওয়া গেছে, হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এই হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গাল, চানহুদারো, বানোয়ালি, লোথাল, সুরকোটোডা, ঢোলাবিরা, কুন্তাসি, এই এতগুলো কেন্দ্রে আমরা হরপ্পা সভ্যতার যে নিদর্শন সেগুলো পাচ্ছি। এবার এখানে দেখো সিটাডেল বলে একটা কথা আছে, সিটাডেল, এই দেখো আমি দাগ দিচ্ছি, সিটাডেল তোমাদের বই তোমরা দেখো। সিটাডেলটা কি হতো? এটা হরপ্পা সভ্যতার একটা বেশ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে নগর পরিকল্পনা, যে নগরটাকে বা শহরটাকে খুব সুন্দরভাবে প্ল্যান করে তৈরি করা হয়েছিল। শহরটাকে দুটো ভাগে ভাগ করা হতো বা কোনো একটা অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা হতো। উত্তর দিকে একটু উঁচু আয়তকার অঞ্চলে
কিছু বাড়ি তৈরি করা হতো যেগুলোকে প্রশাসনিক ভবন বা শাসকের ভবন বা সেখানে যারা শাসক ছিলেন তারা থাকতেন বলে মনে করা হতো, আর সেই অঞ্চলটাকে বলা হতো সিটাডেল। আর তার দক্ষিণ বা দক্ষিণ পূর্ব অংশে নিচু বসতি, যেখানে সাধারণ লোকজন থাকতো বলে মনে করছেন ঐতিহাসিকেরা। তোমরা এই জায়গাটা পড়ে নেবে, তাহলে এই জায়গাটা বোঝা যাবে। আর সিটাডেলের একটা বৈশিষ্ট্য কী ছিল দেখো, সিটাডেল এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। হরপ্পা নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর ফটক ছিল। মহেঞ্জোদারোতে উঁচু এলাকায় একটি বড় জলাধার ছিল, এটা নিয়ে আমরা পরে পড়ব। আর হরপ্পা সভ্যতার আরেকটা বৈশিষ্ট্য যে শস্যাগার পাওয়া গেছে। শস্যাগার মানে কি, যেখানে খাবার পত্র মজুত করে রাখতো। দুটো জায়গায়, হরপ্পাতে আর মহেঞ্জোদারোতে আমরা এই কি পাচ্ছি, শস্যাগার পাচ্ছি, যেখানে খাদ্য সামগ্রী রাখা থাকতো। আর সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে রাখা হতো, আর সেখানে প্রচুর জানালা ছিল, যাতে ওই আমরা যে খাবার জিনিস রেখেছি সেগুলো যেন তাজা বা শুকনো থাকে। এই দেখো, এই থেকে এইখান থেকে এইটা পর্যন্ত পড়লে তোমরা সেটা পেয়ে যাবে। তারপরে এগোই। এই মহেঞ্জোদারো স্নানাগার, মহেঞ্জোদারোতে একটা বৃহত্তর স্নানাগার পাওয়া গেছে, সেটা হলো এইখানে, এটা স্নানাগার। এটাকে মনে করা হতো যে এটা কোনো হয়তো তোমার পুজো আর্চা বা ধর্মীয় ক্ষেত্রে এই জলাধারটা ব্যবহার করা হতো। এটা পড়লে তোমরা বুঝতে পারবে। আর তারপর আমরা এবার আসি নিকাশি ব্যবস্থায়। হ্যাঁ, এখানে নিকাশি ব্যবস্থা এত সুন্দর ছিল, বা এটাকে আমরা হরপ্পা সভ্যতার প্রয়োগ প্রণালী ব্যবস্থাও বলতে পারি। যে আমরা যে সমস্ত নোংরা জল প্রতিদিন জীবনে যেগুলো ব্যবহার হয়, সেগুলো একটা তোমার ছোট্ট নালা বলো বা খাল, এর মধ্যে দিয়ে শহরের বাইরে চলে যেত। আবার পরিষ্কার জল বা শুদ্ধ জল, বিশুদ্ধ জল, যেগুলো শহরের মধ্যে প্রবেশ করতো অন্য একটা নালা বা খালের মাধ্যমে। তাহলে তারা ভাবো, ওই অত প্রাচীন সময়েও তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় সম্পর্কে কত সচেতন ছিল। একটা দিকে নোংরা জল বেরিয়ে যাবে, একটা দিকে সুন্দর পরিষ্কার জল আসবে। এই জন্যে এত সুন্দর নিকাশি ব্যবস্থা ছিল, যেটা আর পৃথিবীর অন্য কোনো এত প্রাচীন সভ্যতাতে পাওয়া যায়নি। এই জন্য এই হরপ্পা সভ্যতা একটা বিশেষ মর্যাদার দাবি রাখে। আর এখানে দেখো, যেটা দাগ দেওয়া রয়েছে, রিডিং পড়লে যেটা বুঝতে পারবে, যে বেশ কিছু ঘর ছিল যার একটিমাত্র উনুন ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে হরপ্পা সভ্যতার কী ছিল, যৌথ পরিবার ছিল বলে মনে করা হয়। আর হরপ্পা সভ্যতায় যে ধনী আর গরিবের একটা ভেদাভেদ ছিল, সেটা পরিষ্কার ছিল বলে ঐতিহাসিকের, মানে ধনী দরিদ্রের একটা ভেদাভেদ ছিল, সেটা ঐতিহাসিকেরা মনে করছেন। তাহলে এই দুটো জায়গা তোমরা পড়বে, তাহলেই বুঝতে পারবে। আমরা চলে আসি পরে। হ্যাঁ, এবার রাস্তাঘাট। এখানকার যাতায়াত ব্যবস্থা বেশ উন্নত ছিল। উত্তর থেকে দক্ষিণে শহরের বেশ চওড়া রাস্তা থাকতো, পাকা রাস্তা থাকতো। আর পূর্ব থেকে পূর্ব পশ্চিমে ছোট ছোট রাস্তাগুলো যে ওই বড় রাস্তায় উঠতো, ওই রাস্তায় কানেক্ট করতো, বা ওই জায়গায় ওই রাস্তায় গিয়ে যোগাযোগ হতো। মানে খুব সুন্দর, উত্তর থেকে দক্ষিণে বড় বড় রাস্তা থাকবে, পূর্ব থেকে পশ্চিমে ছোট ছোট রাস্তাগুলো এসে ওই বড় রাস্তায় মিশবে। তাহলে কি যাতায়াতের সুবিধেও হবে। খুব সুন্দরভাবে জিনিসগুলো তৈরি করা ছিল, সেটাই হরপ্পায় মানুষেরা করেছিল, সেটাই মানুষজনকে আশ্চর্য করে। তারপরে শুধু রাস্তাঘাট নয়, ব্যবসা বাণিজ্যেরও অনেক উন্নতি হয়। এরা সেই সময় হরপ্পা সভ্যতায় শুধু কৃষিকাজ নয়, কৃষিকাজের সাথে সাথে ব্যবসা বাণিজ্যর সাথে সাথে আহ, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য সেগুলোও চলতো, সেগুলোও আমরা পরবর্তীকালে পড়ব। এটা যদি রিডিং পড়ি, কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ছিল পশুপালন। হরপ্পার মানুষ গৃহপালিত পশুর ব্যবহার জানত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু। ষাঁড়, ভেড়া ও ছাগলের ব্যবহার হতো। উটের ব্যবহারও হরপ্পায় জানত, কিন্তু সেই সময় ঘোড়ার ব্যবহার করতো কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। এই দেখো, এই যে মূর্তিটা, এটাকে বলছে হরপ্পা সভ্যতার শাসকের মূর্তি।
যে খুব সুন্দর একটা গায়ে শাল দিয়ে রয়েছে, সেটা খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, ঠিক আছে? এটা মনে করা হতো যে হরপ্পায় যারা ব্যাপারটাকে ধরো এত সুন্দর একটা পরিকল্পনা, নিশ্চয়ই কেউ না কেউ দেখাশুনো করতো বা কেউ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতো। মনে করা হচ্ছে যে এইটি হয়তো সেই সময়কার হরপ্পা সভ্যতার রক্ষণাবেক্ষণ বা দেখাশোনার দায়িত্বে যারা থাকতেন তারা এইরকম হতেন। এটা তোমরা রিডিং পড়লে এই ব্যাপারটা বুঝতে পারবে। চলো এবার আমরা এগিয়ে যাই একটু। হুম, এই যে এখানটা পড়লে একটু বুঝতে পারবে। মূর্তিগুলি দেখে হরপ্পার মানুষের পোশাক, গয়না, সাজগোজ সম্পর্কে আন্দাজ করা যায়। তারা সূক্ষ্ম ও পশমের বস্ত্র ব্যবহার করত। হরপ্পা সভ্যতা নানা জায়গায় অনেক সোনা, রূপো, তামা এবং হাতির দাঁতের গহনা পাওয়া গেছে। তাহলে মানুষ যে অনেক বেশি শৌখিন ছিল সেটাও বোঝা যাচ্ছে। আর এই দেখো এইগুলো, এই যে আর্টিফ্যাক্ট এগুলোকে বা প্রত্নবস্তু যেগুলো খুব সুন্দর, দেখো এই মালা, তারপরে এই যদি আমরা দেখি এই পাত্র, এই যে পাত্র, এই যে মালা, এগুলো সবই কি হরপ্পা সভ্যতার সাইট থেকে আমরা পেয়েছি, যেটা এই সভ্যতা সম্পর্কে জানতে সাহায্য করে। এবার এই সুন্দর মাটির পাত্র এখানে একটু বললে ব্যবহার করবে। এই যে আমরা মাটির বস্তু দেখছি, এটা মনে হয়, এই যে রিডিং পড়ি তাহলে বুঝতে পারবে। এই পাত্রগুলিকে প্রত্নতাত্ত্বিকেরা লাল কালো মাটির পাত্র বলেন। তুলনায় হালকা ও পাতলা এই মাটির পাত্রগুলি রোজকার কাজে ব্যবহার হতো না। মাটি দিয়ে থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র হরপ্পা সভ্যতায় তৈরি হতো। মানে এটা যে শৌখিন পাত্র, এটা সচরাচর সাধারণ প্রতিদিন ব্যবহার করা হতো না, কোনো অনুষ্ঠান বা বাড়িতে কেউ এলে তখন হয়তো ব্যবহার করা হতো, সেটাই ঐতিহাসিকরা অনুমান করছেন। এবার হরপ্পা সভ্যতার কারিগর, এই যে ব্যবসা বাণিজ্য হতো, সে ব্যবসা বাণিজ্য কী কী হতো? বিদেশ থেকে কিছু ধাতু বা অন্যান্য জিনিসপত্র আসতো, এখান থেকে কারুকার্য করা জিনিসপত্র যেত। এখানে একটা তোমার দামি পাথর, যেরকম যেটাকে বলে ল্যাপিস ল্যাজুলি, যেটার নিদর্শন আমরা এই সভ্যতায় পেয়েছি। এই যে এখানে একটু পড়লে বুঝতে পারবে হরপ্পা সভ্যতার কারিগর শিল্পের, এই যে মানে যে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের অন্যতম নমুনা অনেক রকমের মালা। মালা দান মানে কি, যে এই লাইনটা কি বোঝাচ্ছে, যে হরপ্পা সভ্যতায় বিভিন্ন ধরনের মালা, আমরা যে গলায় যেগুলো পরি বা হাতে ব্রেসলেট যেগুলো লোকে পরে, সেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য সম্বলিত, মানে কারুকার্য সহযোগে পাওয়া জিনিসপত্র আছে। এটা পড়লে তোমরা বুঝতে পারবে। সেই কাজে সোনা, তামা, শাঁখ, দামি, তারপরে হাতির দাঁতের প্রভৃতি ব্যবহার হতো। নীলচে ল্যাপিস ল্যাজুলি পাথরও গয়না বানাতে লাগতো। মালার দান মালার দান বানানোর কারখানাও হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। সূক্ষ্ম ওজন মাপার বাটখারাও পাওয়া গেছে। তাহলে কি, যে এই একটা সভ্যতার ছোট ছোট জিনিসপত্র মাপার জন্য সূক্ষ্ম যে বাটখারা, সেগুলো এই অঞ্চলে পাওয়া গেছে। তার পরবর্তীকালে আর একটু এগোয়। হুম, এই দেখো এটা ব্রোঞ্জ মূর্তি যেটা পাওয়া গেছে, এটাকে বলা হয় হরপ্পা সভ্যতার একটা বিশেষ নিদর্শন। এবার আসি শিলমোহরে। শিলমোহর, এই দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ভালো করে লক্ষ্য করো, আর এইটা খুব ভালো করে পড়বে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমি এটা পড়ি, রিডিং পড়লে তাহলে বুঝতে পারো, তারপর একটু ব্যাখ্যা করে দেবো। হরপ্পা সভ্যতায় প্রত্নতাত্ত্বিকেরা অনেক শিলমোহর পেয়েছেন। শিলমোহরগুলিতে নানা লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। বেশিরভাগ হরপ্পীয় শিলমোহর এক ধরনের নরম পাথর কেটে তৈরি। বেশিরভাগ শিলমোহরে একটা উল্টো নকশা খোদাই করা হতো। নকশাটি সাধারণ কোনো না কোনো জীবজন্তুর। কী ছিল? উল্টো করে হতো, একটা পাথরে তৈরি, নরম পাথরে তৈরি করা হতো এবং তার সাথে কিছু খোদাই করাও থাকতো। ঠিক আছে? তাহলে এইটা হরপ্পা সভ্যতাকে আর অন্যান্য সভ্যতার থেকে আলাদা করে, যে এই সভ্যতাতে তোমার কি হচ্ছে, একটা নিজের পরিচিতিও তৈরি করতে পেরেছিল এই শিলমোহরের মাধ্যমে। বোঝা গেল? এইটা তোমরা ভালো করে পড়বে। এবার ব্যবসা বাণিজ্য, যে বলছিলাম আগে, সে ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটু বলি। হরপ্পা সভ্যতার 23টি শিলমোহর পাওয়া গেছে মেসোপটেমিয়ায়। মানে কোনো একটা অঞ্চলে আরেকটা অঞ্চলের যদি কিছু পাওয়া যায়, আরেকটি সভ্যতার যদি কিছু নিদর্শন পাওয়া যায়, তার মানে বুঝতে হবে এদের সাথে এদের যোগাযোগ ছিল।
সেরকমই বলছে। তাহলে এর থেকে বোঝা যায় যে এই দুই সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসোপটেমিয়াতে সম্ভবত হরপ্পার বণিকরা পাকাপাকি বসতিও গড়ে তুলেছিল। মানে তুমি যখন একটা জায়গায় প্রতিদিন যাবে, সেখানে কি রোজ যাবে? যদি তোমাকে রোজ যেতে হয়, সেখানে গিয়ে তুমি থাকার একটা জায়গা করে নেবে। সেরকমই মনে হচ্ছে হরপ্পা সভ্যতার সাথে মেসোপটেমিয়ার নিশ্চয়ই একটা বড় বাণিজ্যিক সুবিধে ছিল। তো পরে আসি, এই যে হরপ্পা সভ্যতার যোগাযোগ শুধু মানে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কীভাবে করতো? জাহাজের মাধ্যমে, বড় বড় বা জলপথে মূলত। এখানে জলপথের থেকেও, তারও জলপথ বাদ দিয়েও স্থলপথেও যোগাযোগ ছিল। এই তাহলে এবার আমাকে প্রশ্ন করতেই পারো, তাহলে বন্দর কি ছিল? যে লোথাল, লোথাল ছিল লোথাল ছিল আমাদের যে গুজরাটের কচ্ছ অঞ্চলে লোথাল, যেটা দেখো এখানে আছে, পড়বে এখানটা ভালো করে পড়বে, যে লোথাল ছিল আমাদের হলো এই বন্দর, যেখান থেকে অন্যান্য সভ্যতার সাথে জলপথে হরপ্পার যোগাযোগ ছিল। ঠিক আছে, যেগুলো দাগ দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখে নেবে। এবার চলে আসি হরপ্পার ধর্ম। প্রত্নতাত্ত্বিকেরা হরপ্পার বিভিন্ন কেন্দ্রে অনেক পোড়ামাটির মূর্তি, নারী মূর্তি পেয়েছেন। তার থেকে মনে করা হয় এই মূর্তিগুলির পুজো হতো, অর্থাৎ হরপ্পা সভ্যতায় মাতৃপূজার চল ছিল বলে মনে করা হয়। মহেঞ্জোদারোতে একটি শিলমোহর পাওয়া গেছে, যেটিতে এক যোগীর মূর্তি খোদাই করা আছে। এই যোগী যোগাসনে বসে আছেন, তার চারপাশে রয়েছে গন্ডার, বাঘ, হাতি ইত্যাদি বেশ কিছু বন্যপ্রাণী। এই সময় এই মূর্তিটিকে পশুপতি শিবের আদিরূপ বলে মনে করা হতো, কিন্তু পশু শব্দে গৃহপালিত। হ্যাঁ, তাহলে এই যে শিলটা পাওয়া গেছে, সেই শিলটাকে কি বলা হচ্ছে, যে যে আমাদের যে শিব ঠাকুর বলি তার প্রাচীন আদিরূপ, আদি শিব বলে বলা হচ্ছে, কিন্তু সেটা বলে ব্যাখ্যা করা হয়েছে। তাছাড়াও এই হরপ্পা সভ্যতার মানুষেরা তোমার নানা রকম জীবজন্তু ও গাছপালার পুজো করত, তার নিদর্শনও আমরা বিভিন্ন শিল থেকে পেয়েছি। এবার চলে আসি হরপ্পা সভ্যতার সমাধিতে। কি বলছে, হরপ্পা সভ্যতার মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে শুয়ে রাখা হতো। সমাধির ভেতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো। কালীবঙ্গালে ইটের তৈরি সমাধিও পাওয়া গেছে। কালীবঙ্গাল বললাম একটা সাইট, যেখান থেকে তোমার এই হরপ্পা সভ্যতার সমাধি পাওয়া গেছে, যেটাতে ইটের ব্যবহার করা হয়েছে। এবার চলে আসি হরপ্পা সভ্যতার শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে মানে ধ্বংস। হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হলো? সময়কাল বলছে খ্রিস্টপূর্ব 750 অব্দের পরে ক্রমশ এই হরপ্পা সভ্যতা হারিয়ে যেতে থাকে। তার অনেকগুলো কারণ। অনেকে বলেছে প্রাকৃতিক কারণ, অনেকে বলেছে বন্যা, অনেকে বলেছে যে প্রচুর যে আমরা এই যে হরপ্পা সভ্যতায় ইট ব্যবহার করা হতো, তার জন্য গাছ কাটা হয়েছে, প্রাকৃতিক কারণে সেগুলো ধ্বংস হয়েছে। এখানে কি বলছে দেখো, অথচ হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না। বেশ কিছু ঘটনার যোগ ফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল। মহেঞ্জোদারো নগরের বিরাট পাঁচিলটি বেশ কয়েকবার ধ্বংস হয়েছে। সেটা কিভাবে ধ্বংস হয়েছে সেটা অনেকে মনে করছে যে বন্যার কারণে। সেটা এবার আসি, যে এই যে মহেঞ্জোদারোতে যে উঁচু পাঁচিল, অনেক জায়গায় অনেকবার মেরামতির ছাপ পাওয়া গেছে। তাছাড়া পাঁচিলের গায়ে কাদার চিহ্নও রয়েছে। এই জমে থাকা কাদা সম্ভবত বন্যার ফলে এসেছিল বলে মনে করা হচ্ছে। এই যে শুষ্ক জলবায়ু, মনে করা হচ্ছে যে ওই 2200 বা 2200 অব্দ নাগাদ এশিয়া মহাদেশে অনেক জায়গায় বৃষ্টিপাত কমে গেছিলো, হয়তো এখানেও বৃষ্টিপাত কমেছিল সেই কারণে। আর এই যে ইট তৈরি করার জন্য প্রচুর কাঠের ব্যবহার। আবার এরকম হতে পারে যে অর্থনৈতিকভাবে এই সময় এই হরপ্পা সভ্যতা দুর্বল হয়ে পড়েছিল, সেই কারণে হয়তো সভ্যতাটা ধ্বংস হয়েছে। তাহলে 3-4টে কারণ বলছে: বন্যা, শুষ্ক জলবায়ু, কাঠের ব্যবহার ও অর্থনীতি। মূলত এই 4-5টা কারণেই হরপ্পা ধ্বংস হয়েছিল বলে মনে করা হয়। তারপর এখনও নতুন খনন কার্য চলছে, যদি সেখান থেকে আমরা কোনো কিছু নিদর্শন পাই, সেখান থেকে আমরা আরও পরিষ্কার করে বলতে পারবো যে হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছিল। এবার হরপ্পা সভ্যতার লিপি। আমরা আগেও বলেছি যে হরপ্পা সভ্যতায় আমরা লেখা পেয়েছি, কিন্তু সেটা পাঠোদ্ধার করতে পারিনি। এ দেখো, 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে। তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না, মানে বর্ণমালার মতো হয়তো না, হয়তো ছবি দিয়েই কিছু
ব্যাখ্যা করবার চেষ্টা করেছিল ওরা। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে। লিপিতে ছোট চিহ্নগুলি হয়তো সংখ্যা বোঝাতো। এটা ঐতিহাসিকরা অনুমান করছেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমার হরপ্পা সম্পর্কে একটা ধারণা। এই দেখো যে পশুপতি শিলটার কথা বলছিলাম, সেইটা হয়তো এইটা হচ্ছে সেই শিলটা, যে তোমরা তোমাদের বইয়ে আমায় হয়তো পেজ এদিক ওদিক করতে গিয়ে একটু হয়তো অসুবিধা হয়েছে, তোমরা সেটা যখন যে পেজে বলেছি যেটা বলেছি তোমরা আমার ভিডিওটা শুনবে বা সঙ্গে ক্লাসটা করবে, তাহলে ক্লাসটা শুনবে আর যে যে জায়গাগুলো আমি পড়াচ্ছিলাম সেইগুলো তোমরা একবার রিডিং পড়বে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা নিজে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা সেটা লিখে রাখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।